শুরু করছি আজকের গল্প গৌরী দের লেখা আলেয়া। বনগাঁ অঞ্চলের একটা ছোট্ট গ্রাম, পাশ দিয়ে বয়ে যাচ্ছে ইচ্ছামতি নদী। তারই ধার ঘেঁষে ছোট্ট একটা দোতলা বাড়ি। বাড়ির চারদিক বড় বড় গাছ দিয়ে ঘেরা। বাড়ির পাশে একটা ছোট্ট কুটির। কুটিরের পাশে একটা গভীর জলের টিউবওয়েল। বাড়ির সামনে ছায়া ঘেরা বাঁধানো উঠানে একটা ইজি চেয়ারে শুয়ে আছেন মনীষ দত্ত, রিটায়ার্ড অফিসার। ভেবেছিলেন বহুদিন কলকাতায় কাজ করে তো কাটিয়ে দিলেন, বাইরে কোথাও একটা বাড়ি কিনে শেষ জীবনটা আরামে কাটিয়ে দেবেন। একটা মাত্র মেয়ে, এখনো বিয়ে হয়নি, হোস্টেলে থেকে এমএ পড়ছে। পাশ করলে বিয়ে করবে না, কেরিয়ার তৈরি করবে। মনীষবাবুর আপত্তি থাকলেও মেয়ের ইচ্ছেতে বাধা দেননি। ভাবলেন, ও ওর মতো থাক, আমি আমার মতো। এই সময় খবরের কাগজে দেখলেন খুব সস্তায় বনগাঁ অঞ্চলের এই বাড়িটা বিক্রি হচ্ছে। বাড়ির মালিক মৈনাক মুখোপাধ্যায় কলকাতারই বাসিন্দা। মনীষবাবু মৈনাকবাবুর সঙ্গে দেখা করলেন। এর দিন ২০-২৫ বাদেই মনীষবাবু এই বাড়িটার মালিক হয়ে গেলেন। কিন্তু কিছু রিপেয়ারের দরকার ছিল। মনীষবাবু সেই কাজটা শুরু করে দিলেন। মৈনাকবাবুর কাছেই তিনি শুনেছিলেন তার দুজন কেয়ারটেকার বাড়িটার দেখাশোনা করে। ওরা ওই বাড়িরই পাশের কুটিরে থাকে। মনীষবাবু তাদের সঙ্গে দেখা করলেন। রাম আর লক্ষণ দুই ভাই। মৈনাকবাবু এই দুটি অনাথ ছেলেকে আশ্রয় দিয়েছিলেন ওই কুটিরে। সেই থেকে তারা এখানেই রয়ে গেছে। মনীষবাবু বাড়ি সারানোর দায়িত্ব ও দেখাশোনা করার জন্য এই দুই ভাই রাম লক্ষণকে পুনরায় বহাল করলেন। তারপর বাড়ি সারানো শেষ হতে স্ত্রী মলিনাকে নিয়ে তিনি এখানে এসে পৌঁছলেন। পরের দিন রীতা, মানে ওদের একমাত্র মেয়েও এসে হাজির হলো। বলল, কদিনের জন্য ছুটি নিয়ে এলাম বাবা। বাহ, বেশ করেছিস মা, কদিন তোকে পেয়ে আমাদের যে কত ভালো লাগবে কি বলবো। রান্নাঘরে মলিনা দেবী আর রীতা গল্প করছে। মনীষবাবু বাইরে এসে ওদের হাসির শব্দ শুনছেন চোখ বুজে, আর বাইরের এই শান্ত নিস্তব্ধ পরিবেশটাকে উপলব্ধি করছেন। হঠাৎ শো শো শব্দ। ঝড় উঠল নাকি? কালবৈশাখী ঝড় হতেই পারে, সময়টা তো চৈত্রের শেষ। সোজা হয়ে বসেন মনীষবাবু। বড় বড় তাল অশ্বত্থ গাছগুলো ভীষণভাবে দুলছে। আম গাছের মাথার ওপরটাও ভয়ঙ্কর নড়ছে, যেন ক্ষেপে গেছে। ছোট ছোট আমে ভর্তি হয়ে গেছিল গাছটা। কত আম যে পড়বে তার ঠিক নেই। কুটিরের ভেতর থেকে বেরিয়ে এলো রাম লক্ষণ। মুখ ভয়ে শুকিয়ে গেছে। মনীষবাবুর কাছে এসে দাঁড়ালো ওরা। মনীষবাবুর মুখেও বিস্ময়। ঝড় উঠল, তাদের গায়ে হাওয়া লাগবে, চারিদিকে ধুলোয় ভরে যাবে। কিন্তু আশ্চর্য, এক ফোঁটা হাওয়া তার গায়েও লাগছে না। সন্ধ্যের অন্ধকার নেমেছে, আকাশে মেঘ নেই। দূরে কোথাও এতটুকু কালো মেঘও জমেনি। তাহলে তাকালেন রাম লক্ষণের দিকে। কিন্তু এ কি, রাম লক্ষণের মুখটা সাদা কেন? ওরা একদৃষ্টে তাকিয়ে আছে বাড়ির সামনে দাঁড়ানো মোটা গাছের গুড়ির গায়ে ঝোলানো হেরিকেনটার দিকে। মনীষবাবু কি যেন বলতে যাচ্ছিলেন, কিন্তু পারলেন না। পরিষ্কার দেখলেন লণ্ঠনের আলোটা বেরিয়ে এসে তার সামনে দাঁড়ালো। দুবার দুলে উঠল। মনীষবাবুর মনে হলো আলোটা তাকে ডাকছে, তাকে আকর্ষণ করছে। উনি উঠে দাঁড়াতেই আলোটা এগিয়ে চলল বাড়ির এলাকা ছাড়িয়ে সামনের বিশাল অন্ধকার মাঠের দিকে। মনীষবাবু সম্মোহিত হয়ে এগিয়ে চললেন। চিৎকার করে উঠল রাম লক্ষণ, বাবু যাবেন না, যাবেন না, ফিরে আসুন। থমকে দাঁড়ালেন মনীষবাবু। আলোটাও দাঁড়িয়ে গেল, কিন্তু মনীষবাবু পেছনে ফিরে তাকালেন না।
একদৃষ্টে আলোর দিকে তাকিয়ে এগিয়ে চললেন। আলোটাও চলতে শুরু করল। রাম লক্ষ্মণ বহুদিন এখানে আছে। ওরা জানে আলিয়ার আলো যাকে টানে তাকে শেষ করে দেয়, আর যারা ধরতে যায় তারাও শেষ হয়ে যায়। মনীশবাবুর পেছন পেছন ওরা বাবু বাবু বলে ডেকে চলল, কিন্তু আটকাতে ভয় পেল। ওদের জীবনেও ওরা একবার দেখেছিল একজনকে আলিয়ায় টেনে নিয়ে যেতে, আর শুনেছে তাদের গ্রামের বুড়ো চক্রবর্তীকেও নাকি আলিয়া ধরেছিল। ওদের চিৎকার শুনে দৌড়ে এলেন মলিনা দেবী আর রীতা। একটু দূরে দূরে ঘর হলেও নিস্তব্ধ জায়গায় রাম লক্ষ্মণের চিৎকার অনেকের কানে গিয়েছিল। বেশ কয়েকজন জড়ো হয়েছে। একজন বৃদ্ধা চিৎকার করে উঠলেন, ওরে কেউ তোকে ওরা বাঁচারে, ঠাকুরের নাম কর। এ কথা শুনে ভয়ে চিৎকার করে ছুটে গেলেন মলিনা দেবী। কয়েকজন যুবতী বউ ঝি ওকে চেপে ধরল। মাসিমা যাবেন না, গেলে আপনিও মরবেন। রীতা আজকালকার মেয়ে, অত্যন্ত সাহসী। তাছাড়া কোনো কুসংস্কার মানার প্রশ্নই ওঠে না। তার বাবার বিপদ, এটাই বড় কথা। সবার চোখ এড়িয়ে ও ছুটে গেল মনীশবাবুর দিকে। মনীশবাবু মন্ত্রমুগ্ধের মতো ফাঁকা মাঠের ধারে ঝোপঝাড়ের দিকে এগিয়ে চলেছেন। বৃদ্ধা আবার চিৎকার করে উঠলেন, ঝোপের মধ্যে ঢুকলেই ওকে মেরে ফেলবে আলেয়া। রীতা শুনল সে কথা, তাই প্রাণপণে ছুটে এসে পৌঁছে গেল তার বাবার কাছে। মনীশবাবু ঠিক সেই মুহূর্তে পা বাড়িয়েছেন ঝোপের দিকে। রীতা বাবা বাবা বলে চিৎকার করে ঝাঁপিয়ে পড়ল বাবার ওপর। রাম লক্ষ্মণ রীতাকে আটকাতে ছুটে এসেছিল, কিন্তু সেই মুহূর্তে দেখল রীতা মনীশবাবুর উপর ঝাঁপিয়ে পড়তেই কে যেন ছুঁড়ে দিল রীতাকে দূরে। রীতা অজ্ঞান হয়ে গেল, আর মনীশবাবু ঠিক ঝোপের মুখটায় এসে হঠাৎ থমকে গেলেন। সম্বিত ফিরে পেলেন। ভাবলেন, এখানে আমি কি করছি? তারপরই পেছন ফিরে তাকিয়ে অবাক হয়ে গেলেন। এত লোক কেন? এ কি, রীতা অজ্ঞান হয়ে পড়ে আছে। রাম লক্ষ্মণ তার চোখে মুখে জল দিচ্ছে। প্রায় ঘণ্টাখানেক পর রীতার জ্ঞান ফিরল। প্রায় ভ্যাবাচাকার মতো তাকিয়ে বলল, কি হয়েছে আমার? তোমরা সব আমায় ঘিরে আছো কেন? রাম লক্ষ্মণ বলল, তুমি মা আজ তোমার বাবার প্রাণ রক্ষা করেছ। রীতার যেন কি মনে পড়ল। বলল, হ্যাঁ, আমি তো বাবাকে চেপে ধরতে গেছি, কিন্তু প্রচণ্ড ইলেকট্রিক শক লাগার মতো লাগলো। কে যেন আমাকে ছুঁড়ে ফেলে দিল। সকলে বলা বলি করতে লাগলো, এর আগে কখনো এমন ঘটনা ঘটেনি। আজ মেয়ের জন্য বাপের প্রাণ বাঁচল। মলিনা দেবী কিন্তু হঠাৎ কেমন চুপ করে গেলেন। তার মনে পড়ল সন্ন্যাসীর কথা। সে কথা তিনি আজ অবধি কাউকে বলেননি। প্রতি শনিবার তিনি ভগবতী দেবীর মন্দিরে পুজো দিতে যান। গত শনিবারও গিয়েছিলেন। পুজো দিয়ে বেরিয়ে দেখলেন এক জটাজুটধারী সাধু তার দিকে একদৃষ্টে তাকিয়ে আছেন। মলিনা দেবী কাছে আসতেই ডাকলেন সাধু, মা একবার এদিকে আসুন তো। মলিনা দেবী সাধুর কোমল স্বরে মুগ্ধ হয়ে বললেন, আপনি আমায় ডাকছেন বাবা? সাধু বললেন, মাগো, সামনে আপনার একটা বিপদ দেখতে পাচ্ছি। আপনি এই মৃত্যুঞ্জয় ফুলটা বাড়ি নিয়ে যান। এটিকে ভালো করে সুতো দিয়ে বেঁধে স্বামীর হাতে বা গলায় পরিয়ে দেবেন। সব বিপদ কেটে যাবে। নাস্তিক মানুষ মনীশবাবু, সে কথা জানতেন মলিনা দেবী। বললেন, বাবা, আমার স্বামী এসবে বিশ্বাস করেন না। উনি পড়বেন না। আমি পড়লে কাজ হবে? সন্ন্যাসী একটু চোখ বন্ধ করে কি যেন চিন্তা করেন। তারপর বলেন, মা, আপনার ছেলে মেয়ে আছে? মলিনা দেবী বললেন, আমার একটা মেয়ে, কলকাতায় থাকে, এখন আমার কাছে এসে রয়েছে। সন্ন্যাসী বললেন, তবে শুনুন মা, সন্তান হলো পিতামাতার আত্মা, আপনি ওকে পড়িয়ে দিন। কিন্তু
ও তো আবার কলকাতায় ফিরে যাবে। কবে? প্রশ্ন করেন সন্ন্যাসী। একটু ভেবে মলিনা দেবী বলেন, দিন 15 পরে। সন্ন্যাসী মাথা নেড়ে বললেন, ঠিক আছে, এখন তো থাক, পরে দেখা যাবে। মলিনা দেবী বাড়িতে এসে রীতাকে বলতেই রীতা খুব রেগে গেল। বলল, মা, আমি এসব একদম বিশ্বাস করি না, আমি এসব পড়ব না। মলিনা দেবী খুব চিন্তিত মুখে বললেন, শোন রীতা, সন্ন্যাসীকে জিজ্ঞেস করেছিলাম আপনাকে কত টাকা প্রণামী দেব এর জন্যে। সন্ন্যাসী বলেছিলেন, 1 পয়সাও না, আপনি শুধু বিশ্বাস রাখুন। বলতে পারিস এ ফুল দেওয়ার পেছনে সন্ন্যাসীর কি স্বার্থ আছে? তোর বাবার জন্যে কটা দিন তুই এটা গলায় পরে থাকতে পারবি না? তারপর রীতা আর আপত্তি করেনি। মলিনা দেবী জানেন আজ তার স্বামীর প্রাণ বাঁচার পেছনে ওই সন্ন্যাসীর অবদান সবচেয়ে বেশি। রীতার গলায় যদি মৃত্যুঞ্জয় কবচ না থাকতো, তাহলে আজ স্বামী মেয়ে দুজনকেই হারাতে হতো। মলিনা দেবী ঠিক করলেন আগামীকাল তিনি ওদের নামে পুজো দিতে ভগবতী মন্দিরে যাবেন আর সন্ন্যাসীর সঙ্গে দেখা করবেন। মলিনা দেবীকে চুপচাপ থাকতে দেখে অবাক হলেন মনীশবাবু। বললেন, কি গো, তুমি অবাক হওনি? কি জন্যে বলো তো? মলিনা দেবী না বোঝার ভান করলেন। মনীশবাবু একটু দুঃখ করে বললেন, এই যে তোমার মেয়ের জন্য আমার প্রাণ বাঁচল। রীতার মধ্যে এত শক্তি আছে? ম্লান হাসলেন মলিনা দেবী। বললেন, আমি আর কি বলবো বলো, তুমি তো নিজেই বুঝতে পারছো। স্বামীর কাছে সন্ন্যাসীর গল্প বলে লাভ নেই। মলিনা দেবী জানেন মনীশবাবু বিশ্বাস তো করবেনই না, বরং রাগারাগি করবেন রীতাকে গলায় মৃত্যুঞ্জয় ফুল পরানো হয়েছে বলে। রীতাও বাবাকে জানে, তাই মাকে বাঁচাতে সেও কোনো কথা বলল না। মনীশবাবুর কিন্তু কিছুতেই বিশ্বাস হচ্ছে না পুরো ব্যাপারটা। এর মধ্যে ভুতুরে কোনো ব্যাপার বা অলৌকিক কোনো ব্যাপার আছে বলে তার মনে হচ্ছে না। পুরোপুরি ব্যাপারটা বিজ্ঞান ভিত্তিক বলে তার ধারণা। ঝোপঝাড়ের মধ্যে পচা জিনিস থেকে ফসফরাস তৈরি হয়ে হয় মার্স গ্যাস। এই গ্যাস থেকে আগুন জ্বলে ওঠে ধকধক করে। লোকে না বুঝে সেটাকে আলেয়া বলে। এখানেও নিশ্চয়ই ওই ঝোপের মধ্যে পচা কিছু থেকে ফসফরাস হয়ে গ্যাস তৈরি হয়েছে। কিন্তু সব ব্যাপারটাই 2 2 4 হচ্ছে না মনীশবাবুর কাছে। আর একবার ব্যাপারটা তলিয়ে ভাবতে চেষ্টা করলেন মনীশবাবু। জলা জায়গা আর বহুদিনের ফেলা পচা দুর্গন্ধযুক্ত আবর্জনা থেকে এরকম গ্যাস জ্বলে ওঠে, এটা ঠিক। তবে কি তিনি ওই ধরনের কিছু দেখে ছুটে গিয়েছিলেন? তার আশ্চর্য লাগছে ঝড়ের ব্যাপারটা। অত হাওয়া, গাছের মাথা দুলছে, অথচ নিচে 1 ফোঁটা হাওয়া নেই। দ্বিতীয়ত, উনি নিজের চোখে দেখলেন লণ্ঠনের আলোটা বেরিয়ে এলো তার সামনে। তৃতীয়ত, তার নিজের কি হয়েছিল? তিনি যে আলোর পেছনে ছুটছিলেন সেটা কিন্তু একবারও বুঝতে পারেননি। হাওয়ার ব্যাপারটা নয়, অনেক সময় হাওয়ার গতিবেগটা দ্রুত হওয়ায় গাছের মাথাগুলো বেশি দোলে, আর নিচে হাওয়াটা সব কিছুতে বাধা পায় বলে হয়তো ছুটতে পারে না। আর আলোটা লণ্ঠন থেকে বেরিয়ে আসার ব্যাপারটা, না, এসবের কোনো ব্যাখ্যা তার কাছে নেই। তবে লোকে যে বলে আলেয়ার পেছনে দৌড়ে মানুষ মরে যায়, এটা নয় মানা যেতে পারে। পচা গন্ধ থেকে গ্যাসের তীব্রতা অনেক সময় মানুষের প্রাণহানিও ঘটাতে পারে। কিন্তু তার নিজের তো কোনোদিন ঘুমের মধ্যে হাঁটার রোগ নেই যে ভাববেন ঘুম ঘুম ভাবছিল। তাই কিছু একটা কল্পনা করে দিব্যি হাঁটতে শুরু করে দিয়েছিলেন। আর রীতার বাঁচানোটা, যতই তিনি বলুন না কেন বেশ ভালো রকমই জানেন এটা একটা কোইন্সিডেন্স। যারা ঘুমের মধ্যে হাঁটে তাদের ধাক্কা দিয়েই জাগাতে হয়। রীতা তাই করেছে, আর তাতেই তার ঘোর কেটে গেছে। রাম লক্ষণকে ডেকে একটা কথা জিজ্ঞেস করলেন মনীশবাবু। হ্যাঁ রে, ওই ঝোপের মধ্যে কি গরু ছাগল মরে গেলে ফেলা হয়? গরু ছাগল?
কি বলছেন বাবু? মানুষ, মানুষ বলুন বাবু। এখন তো খুন খারাপি লেগেই আছে, সব ফেলা হয় ওই ঝোপে। ওই জন্যই তো ওটাকে গ্রামের লোকেরা বলে মৃত্যুপুরী। তেনারা তো ওখানেই থাকেন, ওখান থেকে আসেন আবার ওখানেই ফিরে যান। বোগাস, আমি এসব বিশ্বাস করি না। সেদিনও সন্ধে হয়ে এসেছে, সামনে ফাঁকা মাঠ আর একটু দূরে বয়ে যাওয়া ইচ্ছামতির দিকে তাকিয়ে তাকিয়ে নানা কথা ভাবছিলেন মনীশবাবু তার প্রিয় ইজি চেয়ারে বসে। রামলক্ষণ দূর থেকে দেখে এগিয়ে আসে। বাবু, ভর সন্ধেবেলা আপনি এমন করে বাইরে বসে আছেন কেন? ঘরে যান বাবু। কেন, কি হবে বসে থাকলে? ভূতে ধরবে? রাম রাম, এসব নিয়ে ঠাট্টা তামাশা করা ঠিক নয় বাবু, তেনারা শুনলে। এক ধমক দিলেন মনীশবাবু। চুপ চুপ, একদম চুপ বলছি। আমি তোমাদের আর একটা কথাও শুনতে চাই না। যাও তোমরা ঘরে যাও, যত সব গেও ভূত জুটেছে। ওরা চলে গেলেও বসে থাকেন মনীশবাবু। ঘরের মধ্যে মলিনা আর রীতা গল্প করছে। মনীশবাবু ভাবলেন, কত আর একা বসে থাকা যায়, যাই না হয় ঘরে গিয়ে ওদের সঙ্গে একটু গল্প করি। মনীশবাবু উঠে দাঁড়ান। ঠিক তক্ষুনি এক মহিলা এসে দাঁড়ালেন তার সামনে। মাথায় ঘোমটা, অন্ধকারে মুখটা ভালো দেখা যাচ্ছে না, তবে দেখে ঠিক গ্রাম্য বলে মনে হলো না। মনীশবাবু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি চাই মা? কিছু বলবে? এত রাতে কোনো বিপদ হলো নাকি? মহিলাটি কিন্তু উত্তর দেয় না, চুপ করে দাঁড়িয়ে থাকে। খুব অস্বস্তি লাগে মনীশবাবুর। উনি ভাবলেন, মহিলা যখন নিশ্চয় মেয়েদের কাছে কিছু বলবে, পুরুষকে বলতে লজ্জা পাচ্ছে। উনি বাড়ির দিকে মুখ ঘুরিয়ে ডাকলেন, মলিনা, রীতা, একবার বাইরে এসো তো। মলিনা রীতা দুজনেই বাইরে বেরিয়ে এলো। রামলক্ষণও এলো। মনীশবাবু বললেন, দেখ তো ইনি কি বলছেন। কে? অবাক হয়ে জিজ্ঞেস করল রীতা। বাবা, তুমি কার কথা বলছো? কেন, এই তো। মনীশবাবু অবাক হয়ে দেখলেন কেউ কোথাও নেই। বললেন, এই তো এইমাত্র ছিল, গেল কোথায়? রামলক্ষণের মুখ শুকিয়ে গেছে। বলল, বাবু ভেতরে চলুন, বারবার বলছি। আবার ধমক দেন মনীশবাবু, আবার আরম্ভ করছিস? রাম বলল, বাবু শুধু শুধু বলছি না, কারণ আছে। হাসলেন মনীশবাবু। ওহ, আবার কারণও খুঁজে বার করেছ? তা কি কারণ শুনি? এখন না বাবু, কাল সকালে বলবো। লক্ষণ বলল। এখন বললে কি হবে? না বাবু, রাতে বলা যায় না এসব কথা, তেনারা পছন্দ করেন না। এই চুপ, নাকি সুরে তেনারা তেনারা করবে না বলছি। ঠিক আছে, বলবো না, তবে বাবু আপনাকে যা বলার আমরা কাল সকালে বলবো। না, কিছুতেই ওদের মুখ দিয়ে একটা কথাও বার করা গেল না সে রাতে। মনীশবাবু একটু অবাক হলেন, মহিলাটি এলোই বা কেন, আবার চলেই বা গেল কেন? পরদিন সকালে জল খাবার খেয়ে খবরের কাগজটা একটু উল্টোচ্ছিলেন মনীশবাবু। রামলক্ষণ এসে হাজির হলো। বলল, বাবু আপনার সব কথা জানা দরকার, নয়তো কোনোদিন বড় বিপদে পড়বেন। ভ্রু কুঁচকে তাকালেন মনীশবাবু। বললেন, কিরকম বিপদে পড়ব মানে? হাতের কাগজটা পাঠ করে সরিয়ে রেখে প্রশ্ন করলেন মনীশবাবু। রামলক্ষণ মনীশবাবুর কাছেই বসল, তারপর বলতে শুরু করল। রাম বলল, বাবু এই বাড়িটার অনেক ব্যাপার আছে, সবটা না শুনলে আপনি বুঝতে পারবেন না। আপনি কেনার আগে আর এক বাবু এই বাড়িটা ভাড়া নিয়েছিলেন। মনীশবাবু একটু অবাক হলেন। বললেন, কিন্তু আমি তো কেনার আগে কর্পোরেশনে সার্চ করেছিলাম, এমন কোনো খবর তো পাইনি। লক্ষণ বলল, কি করে পাবেন বাবু?
ওরা তো মাত্র 7 দিন ছিলেন। সে কি, 7 দিনের জন্য এসেছিলেন? আগে সবটা শুনুন বাবু, তাহলে সব বুঝতে পারবেন। এ বাড়ির আসল মালিক ছিলেন রামসদয় মুখার্জি। তার সংসারে কেউ ছিল না। হরি বলে এক উড়িয়া চাকর তার দেখাশোনা করত। মারা যাবার সময় তিনি নাকি উইল করে বাড়িটা হরির নামে করে দিয়ে যান। কিন্তু অবাক কাণ্ড, কদিন পরে হরিকে কে বা কারা যেন হত্যা করে রেখে যায়। প্রথমটা সকলে মনে করেছিল চোর ডাকাতের ব্যাপার। পরে জানা গেল হরির জাত ভাইয়েরাই তাকে গলায় দড়ি দিয়ে ফাঁস টেনে মারে। সে কি, কেন, এর কারণ কি? মনীশবাবু একটু উত্তেজিত হয়েই জিজ্ঞেস করেন। রামলক্ষণ পালা করে বলে চলল। শোনা গেল হরির জাত ভাইয়েরা হরির কাছে ঘন ঘন আসছিল এ বাড়িটাতে ভাগ বসাবে বলে। হরি রাজি হয়নি। ওর ইচ্ছে ছিল বিয়ে থা করে সংসারী হয়ে বাড়িটা ভোগ করবে। তাছাড়া বুড়োর টাকা পয়সাও কম ছিল না, সেগুলোর উপরও হরির খুব লোভ ছিল। কিন্তু যারা হরিকে মারল তারা কিন্তু পয়সা করেই কিছু খুঁজে পেল না। কারণ টাকা কোথায় লুকিয়ে রাখতেন রামসদয় বাবু তা একমাত্র হরিই জানত। হরির মৃত্যুর পর থেকে কেউ আর এ বাড়িতে থাকতে পারত না। ওর জাত ভাইরা চেষ্টা করেছিল, কিন্তু এই বাড়িটা দখল নিতে পারেনি। যে যতবার এসেছে সব কটা মরেছে আলেয়ার কবলে পড়ে। আলেয়া? আবার প্রশ্নটা না করে পারলেন না মনীশবাবু। হ্যাঁ বাবু, যে আলেয়া আপনাকেও টেনে নিয়ে যাচ্ছিল। যারাই এসেছে তাদেরই হরি মেরে ফেলেছে আলেয়া হয়ে। এ বাড়ির উপর দখলটা ও ছাড়তে চায়নি বহুদিন। বাড়িটা ভুতুরে বাড়ি বলে পড়েছিল বছরের পর বছর। এরপর হঠাৎ একদিন দেখা গেল বাড়িটা ভাঙাভাঙি শুরু হয়েছে, মিস্ত্রি কাজ করছে। মৈনাক মুখার্জি এসে বললেন তিনি নাকি রামসদয় বাবুর ভাইপো, সুতরাং এ বাড়ি আইনত তার। সঙ্গে সঙ্গে হরির দল এসে হাজির। খুব গোলমাল করল ওরা, বললে এটা হরির বাড়ি। মৈনাকবাবু শক্ত লোক, বললে কোর্টে এর প্রমাণ হবে। না, হরির দল কোনো কাগজপত্র দেখাতে পারল না। বাড়িটা মৈনাকবাবুর প্রমাণ হলো। তারপর শান্তি সস্তয়ন চলল 15 দিন ধরে। তারপর মৈনাকবাবু আমাদের দুজনকে কেয়ারটেকার রেখে কলকাতায় চলে গেলেন। কোনো গন্ডগোল নেই, বেশ চলছিল। এই সময় ভুজঙ্গ দত্ত বলে এক ভদ্রলোক তার স্ত্রী জয়ন্তীকে নিয়ে বেড়াতে এলেন। মাত্র 1 বছর হলো ওদের বিয়ে হয়েছিল। জয়ন্তী দিদি খুব সুন্দরী ছিলেন, কিন্তু মুশকিল হলো উনি সবসময় গা ভর্তি গয়না পরে ঘুরে বেড়াতেন। একদিন আমরা গিয়ে ওদের দুজনকেই বললাম, এ গ্রামে মাঝে মধ্যে কিন্তু ডাকাতি হয়। জয়ন্তী দিদি, আপনি যদি এত গয়না পরে থাকেন তাহলে কিন্তু আপনার সব যাবে। তার চেয়ে আপনি গয়নাগুলো খুলে সরিয়ে রাখুন দিদি। কথাটা শুনে কেমন যেন হয়ে গেলেন জয়ন্তী দিদি। চোখ বড় করে দুহাত দিয়ে নিজের গয়নাগুলোকে চেপে ধরে চিৎকার করে বলে ওঠেন, না, এসব আবার কি কথা? আমার গয়না নিলে আমিও বাঁচব না। এগুলো আমার প্রাণ, আমি কিছুতেই এগুলো খুলব না। দেখি কে আমার গা থেকে গয়না খোলে। আমরা আর কি বলবো, যা বলার বলেছি। এর বেশি তো আর আমাদের কিছু করার ছিল না। সেদিন রাতে হঠাৎ ভুজঙ্গবাবু দেখলেন ঝোপের মধ্যে আগুন জ্বলছে নিভছে। উনি ভাবলেন বুঝি ডাকাত আসছে। জয়ন্তী ঘুমোচ্ছিল, মাথার কাছে বাক্সের মধ্যে সব গয়না খুলে রেখে শুয়েছিল। ভুজঙ্গবাবু ডাকাতের ভয়ে পুরো বাক্সটা নিয়ে গিয়ে রান্নাঘরের কয়লার গাদার মধ্যে লুকিয়ে রাখলেন। সকালে জয়ন্তী দিদি ঘুম থেকে উঠে গয়না না দেখতে পেয়ে ভাবলেন ডাকাতে তার সব গয়না নিয়ে গেছে। সঙ্গে সঙ্গে তার মাথাটা কেমন খারাপ হয়ে গেল। এতে ওর একটা শকের মতো হলো। ভুজঙ্গবাবু যত বলেন, চিন্তা করো না, সব গয়না আমার কাছে আছে। জয়ন্তী দি কোনো কথাই কানে তোলেন না।
শুধু আমার গয়না, আমার গয়না বলে ছুটে বেড়াতে লাগলেন সারা বাড়ি। তারপর সন্ধেবেলা একটা শব্দ শুনে ছুটে এসে দেখি জয়ন্তী দিদি ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। সেই থেকে প্রায়ই দেখা যায় একটা বউকে হঠাৎ হঠাৎ দেখা দেয়, কারোর কোনো ক্ষতি করে না। আমাদের ধারণা এই জয়ন্তী দিদি গয়নার খোঁজ করে চলেছেন এখনো। মনীশবাবু বললেন, আর ভুজঙ্গবাবু, তার কি হলো? রামলক্ষণ বলল, আমরা শুনেছি উনি কলকাতাতেই আছেন। মনীশবাবু বললেন, যদিও আমি এসব বিশ্বাস করি না, তবু চিন্তা হচ্ছে আমার মেয়ে বউয়ের জন্য। ওরা কিন্তু এসব শুনলে বিশ্বাস তো করবেই, এখানে থাকতেও চাইবে না। দেখা যাক কি হয়। রীতার এবার ফিরে যাবার কথা হোস্টেলে। মনীশবাবু আর মলিনা দেবীর মন খারাপ, রীতারও মন খারাপ। কিন্তু হঠাৎ সন্ধেবেলা থেকে রীতা কিরকম অদ্ভুত একটা আচরণ করতে লাগলো। মুখের চেহারাটাও অন্যরকম। বাড়ির চারদিকে কি যেন খুঁজছে, কারোর সঙ্গে কথা বলছে না। মনীশবাবু রীতাকে চেপে ধরলেন, বললেন, রীতা মা, কি হয়েছে আমাকে বল। রীতা মনীশবাবুর মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে হঠাৎ বলে ওঠে, আমার গয়না। তারপরেই মনীশবাবুর হাত ছাড়িয়ে ছুটে যায়। মনীশবাবুর মুখটা কালো হয়ে গেল। এ তো রীতার কণ্ঠস্বর নয়, এ কার গলা? তাছাড়া রীতার গায়ে এ কি অমানসিক শক্তি? তবে কি সব সত্যি? রীতার মধ্যে জয়ন্তীর ভূত ঢুকেছে? সারা রাত ওরা জেগে বসে পাহারা দিলেন রীতাকে। সকাল হতেই মলিনা দেবী ছুটলেন সন্ন্যাসীর সঙ্গে দেখা করতে। সন্ন্যাসী তো সব শুনে অবাক, বললেন, এমন তো হবার কথা নয়, ওর গলায় তো আমার দেওয়া রক্ষামন্ত্র আছে। কাঁদতে কাঁদতে মলিনা দেবী বললেন, সেটা নেই বাবা, আমার দোষেই গেছে। সে কি, কিভাবে? খুব বিরক্ত হলেন সন্ন্যাসী। মায়ের মন্ত্রপুত ফুল দিয়ে আমি ওর গলায় রক্ষামন্ত্র দিয়েছিলাম। মলিনা দেবী কাঁদতে লাগলেন, বললেন, রীতার গলায় সুতোটা একটু ছোট হয়ে গিয়েছিল। আমি রাত্রিরে খুলে রেখে জানলার ধারে রেখেছিলাম। মনে করেছিলাম সকাল হলে ওটা ঠিক করে পরিয়ে দেব। আমাদের বাড়িতে মেঠো ইঁদুরের বড় উৎপাত মহারাজ, হরদম এটা ওটা টেনে নিয়ে যায়। কিন্তু আমার একবারও মনে হয়নি এই ফুলটাও ইঁদুর খেয়ে ফেলতে পারে। সন্ন্যাসী গম্ভীর হয়ে কি ভাবলেন, তারপর বললেন, এখন রীতাকে মুক্ত করতে গেলে একমাত্র উপায় মারণযোগ্য। আর একটা কাজ তোমাদের করতে হবে মা, ভুজঙ্গবাবুকে খুঁজে বার করো। বলো যজ্ঞের সময় জয়ন্তীর গয়নার বাক্সটা নিয়ে তাকে হাজির থাকতে। মনীশবাবু বিশ্বাস করুক বা না করুক, মেয়ের জন্যে তাকে যেতেই হলো কলকাতায় মৈনাকবাবুর কাছে। তাকে সব কথা বলতে মৈনাকবাবু বললেন, ঠিক আছে, ভুজঙ্গ আমার অফিসের জুনিয়র, ওকে সব কথা বলে আমি কাল সকালেই আপনাদের কাছে পৌঁছে যাব। চিন্তা করবেন না, আপনি ফিরে যান, রীতামার যেন কোনো ক্ষতি না হয়। খবর রটে গেল গ্রামময়। মনীশবাবুর বাড়ির সামনে লোক ভেঙে পড়েছে। মারণযজ্ঞ দেখার জন্য সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছে। এসব যজ্ঞ বাড়ির ভেতরে হয় না, তাই উঠোনেই যজ্ঞের আয়োজন হয়েছে। ইট দিয়ে ঘিরে তৈরি হয়েছে হোমকুণ্ড। তার এক পাশে সন্ন্যাসী, অন্য পাশে রীতা। রীতা খুব অস্থির, তার চোখ দুটো ঘুরছে এদিকে ওদিকে। ওকে ধরে বসে আছেন মনীশবাবু আর মলিনা দেবী। শুরু হলো যজ্ঞ। দাউ দাউ করে ধরে উঠল হোমের আগুন। সন্ন্যাসী মন্ত্র পড়ে একটা করে ঘি মাখানো বেলপাতা ওই আগুনে ছুঁড়ে দিচ্ছেন, আর প্রত্যেকবার রীতা কেঁপে কেঁপে উঠছে, পালাবার চেষ্টা করছে, কিন্তু সন্ন্যাসীর মন্ত্র বলে পারছে না। যজ্ঞ শেষ হবার সঙ্গে সঙ্গে সন্ন্যাসী একটা পোড়া জ্বলন্ত কাঠ হাতে তুলে নিলেন, উঠে দাঁড়ালেন, রীতার কাছে এগিয়ে এলেন। রীতা যে ভয় পেয়েছে বোঝা গেল। সন্ন্যাসী পোড়া কাঠ হাতে তুলে রীতার দিকে আগিয়ে এনে বললেন,
তুই কে বল? আমি জয়ন্তী, রীতা উত্তর দিল। শোনো জয়ন্তী, তোমার সমস্ত গয়না রয়েছে তোমার স্বামীর কাছে, একটাও খোয়া যায়নি। কিন্তু এসব তোমার ভোগে আর লাগবে না। এখনো তুমি এর মায়া করছো কেন? তার চেয়ে নিজের যন্ত্রণা থেকে মুক্তি পাবার চেষ্টা করো। তুমি লোভ মোহ ত্যাগ করে মনটাকে তুলে নাও পৃথিবী থেকে, তবেই তোমার মুক্তি। দেখবে মুক্তি পেলে তুমি কত শান্তি পাবে। আর এরকম নরক যন্ত্রণা ভোগ করতে হবে না। তুমি ফিরে যাও জয়ন্তী, রীতার সর্বনাশ করো না। সন্ন্যাসী দেখলেন রীতার মধ্যে কোনো পরিবর্তন এলো না। রূঢ় হলেন সন্ন্যাসী। ভুজঙ্গবাবুর দিকে ফিরে বললেন, বাক্সটা খুলে ওর গয়নাগুলো ওকে দেখান। ভুজঙ্গবাবু রীতার সামনে দাঁড়িয়ে গয়নার বাক্সটা খুলে দেখালেন। রীতার চোখ দুটো ধকধক করে জ্বলে উঠল আনন্দে। সন্ন্যাসী বললেন, গয়নাগুলো তুমি নেবে? নিতে পারো, নাও। রীতা গয়নাগুলোর দিকে একদৃষ্টে তাকিয়েছিল। সন্ন্যাসীর কথায় মাথা নেড়ে জানালো সে গয়না নেবে না। খুশি হলো সন্ন্যাসী। বললেন, তাহলে শোনো, 10 গুণার সঙ্গে যদি রীতাকে ছেড়ে না দাও, তবে এই জ্বলন্ত পোড়া কাঠ তোমার পিঠে পড়বে। আর শুনে রাখো, না ছাড়লে আমার মন্ত্র তোমাকে গাছের সঙ্গে বেঁধে ফেলবে। হাজার মুক্তি চাইলেও আর কোনোদিন মুক্তি পাবে না। আমি গুনতে শুরু করছি, এবার দেখো তুমি কি করবে। সন্ন্যাসী চেঁচিয়ে বললেন, সবাই বলো 1। সকলে চেঁচিয়ে উঠল 1 বলে। একটু সময় নিয়ে সন্ন্যাসী বললেন 2। সমবেত জনতাও চিৎকার করে উঠল 2 বলে। রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে সকলে, কি হয়। জয়ন্তী রীতাকে মুক্তি দেবে তো? সন্ন্যাসীর সমস্ত শরীর রাগে লাল হয়ে গেছে। তিনি চেলাকাঠটা তুলে রীতার কাছে আস্তে আস্তে বলে ওঠেন, সবাই বলো 7। সকলে চিৎকার করে ওঠে 7 বলে। হঠাৎ একটা শো শো শব্দে সব থমকে গেল। গাছের মাথাগুলো জোরে জোরে দুলতে লাগলো, অথচ নিচে কোনো হাওয়া নেই। মনীশবাবুর মনে পড়ল সেই আলেয়ার দিনের কথা। রীতা অজ্ঞান হয়ে এলিয়ে পড়ল মনীশবাবুর কোলে। একটা ঝনঝন শব্দ। কেউ যেন ভুজঙ্গবাবুর হাত থেকে ফেলে দিল গয়নার বাক্সটা মাটিতে। 2-4টে গয়না ছড়িয়ে পড়ল। ভুজঙ্গবাবু তুলতে যাচ্ছিলেন। সন্ন্যাসী ইশারায় বারণ করলেন। দেখা গেল কোনো এক অদৃশ্য শক্তি গয়নাগুলো নিয়ে নাড়াচাড়া করছে। গলার হারটা শূন্যে উঠে দুলতে লাগলো। কেউ যেন গলায় পড়ে দেখল, কিন্তু মন ভরল না। সব গয়না একে একে বাক্সয় ভরল কেউ। ডালা বন্ধ করল। তারপর বাক্সটা উঠে এলো ভুজঙ্গবাবুর হাতে। দর্শকরা নির্বাক। এসব যে জয়ন্তীর অশরীরী আত্মাই করছে, তাতে কোনো আর সন্দেহ রইল না কারোর মনে। সন্ন্যাসী মন্ত্রপুত জল ছিটিয়ে দিলেন রীতার গায়ে। চোখ মেলে তাকালো রীতা। এত লোক দেখে ভয় পেয়ে গেল সে। মাকে জড়িয়ে ধরে বলল, মা, আমি এখানে কেন? মলিনা দেবী মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, না মা, ওসব কিচ্ছু না, আমরা একটু হোম করলাম। তুমি মা সন্ন্যাসী ঠাকুরকে প্রণাম করো। রীতা প্রণাম করতেই সন্ন্যাসী মলিনা দেবীকে বললেন, ওকে ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দিন, ওর একটু বিশ্রাম দরকার। ভুজঙ্গবাবু মৈনাকবাবু ফিরে যাবার আগে মনীশবাবুকে বললেন, যাক, সব সমস্যার সমাধান হলো তাহলে। ভুজঙ্গবাবু বললেন, কিন্তু একটা সমস্যা তো রয়েই গেল। মৈনাকবাবু বললেন, কি বলুন তো? ভুজঙ্গবাবু বললেন, কেন, আলেয়া, যেটা দেখে আমি ডাকাত আসছে বলে মনে করেছিলুম, আর তাতেই তো এত বড় সর্বনাশটা হয়ে গেল। ভুজঙ্গবাবুর চোখের কোণ দুটো জলে চিকচিক করে উঠল। মনীশবাবু ভুজঙ্গবাবুর পিঠে হাত রেখে বলে ওঠেন, এটা কিন্তু কোনো সমস্যা নয় ভুজঙ্গবাবু, যদি মনে করতে পারেন এটা একটা বৈজ্ঞানিক সত্য।
ভুজঙ্গবাবু আর মৈনাকবাবু দুজনেই একসঙ্গে মাথা নেড়ে বলে ওঠেন, ঠিক বলেছেন, একদম ঠিক। এরকমই আরো সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন।